রেজাউল করিম রনি, আপনার কাছে আমার প্রশ্ন যে শাহবাগ মুভমেন্টকে এভাবে কেন দেখা হয় যে ইসলাম নির্মূলের বাসনা থেকে আম, শাহবাগ মুভমেন্টটা ছিল? অনেকগুলোই অভিযোগ আহ, আছে, ধন- তার মধ্যে এটি একটি গুরুতর অভিযোগ, এটা আমি আপনার কাছে শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, এখানে আপনি হেফাজতের এক নেতার রেফারেন্স দিয়ে শুরু করলেন যে উনি বলেছেন এটা ধর্মকে নির্মূল করতে চায়। তার আগে আমি আপনাকে বলি, এখানে খালেদা জিয়া শাহবাগ মুভমেন্টের পরে রংপুরে যে সমাবেশটা করেছিলেন, প্রথম সমাবেশ, সে সমাবেশে কিন্তু খালেদা জিয়া নিজেও বলেছিলেন শাহবাগ ধর্ম নাশা। হুম। এবং উনি শাহবাগের এই কৃত্রিম জনজাগরণ বন্ধ না হলে সারা দেশে পাল্টা মঞ্চ গড়ে তোলার হুমকিও দিয়েছিলেন। হুম। তো ফলে এটা যে ধর্ম নাশা, এটা শুধু ধর্মীয় কমিউনিটির মানে হেফাজতের নেতারা বলেছেন তা না। যারা ধর্মীয় রাজনীতি করেন না, মানে সেকুলার রাজনীতি করেন বা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করেন, তারাও মনে করেছেন এটা ধর্ম নাশা। ধর্ম নাশা না শুধু, শাহবাগ পার্টিকুলারলি ইসলাম বিদ্বেষী। কেননা আমাদের এখানকার সেকুলারিজমটাকে যদি বুঝেন আপনি, আমাদের এখানে সেকুলারটা ইউরোপ আমেরিকার মতো সেকুলার না, সেকুলারিজমের ধারণা না। আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতা মানে হলো, মানে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে এটা ইসলাম বিদ্বেষ, কমপ্লিটলি ইসলাম বিদ্বেষে গিয়ে দিকে। কেন? কারণ আমাদের এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেশন দেখেন, এই দেখেন এই কথাটা আরো সহজে বোঝা যাবে। আপনারা ধরেন যে এই 9/11-এর পরে ওয়ারেন টেররের যে তাণ্ডব আমরা দেখছি সারা দুনিয়াতে, সেইটা আফগানিস্তানের যুদ্ধের একটা ধরেন ফয়সালার মধ্য দিয়ে, হ্যাঁ, এটা শেষ হচ্ছে। ইউরোপ আমেরিকা কিন্তু ওয়ারেন্টারের প্রজেক্ট থেকে বের হয়ে আসছে। বাট আপনি ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, ইন্ডিয়া এখনো স্টিল নাও টুডে, আজকে যদি দেখেন আজকেও কমপক্ষে 100, হ্যাঁ, আপনি আপনার মুসলমানদের লিঞ্চিং করা, মুসলমানদের উপর আক্রমণ করা, হ্যাঁ, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে অ্যাটাক করা, নামাজরত অবস্থায় তাদের উপর আক্রমণ করার ঘটনা পাবেন, কমপক্ষে 100 ঘটনা পাবেন। এই শুক্রবারে এই তাদের হোলি ছিল এই উপলক্ষে, হ্যাঁ, আপনি টুইটারে ঢোকা যাচ্ছে না এই সমস্ত ঘটনার কারণে। তো এই যে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে আর আইডিয়াটা, এই আইডিয়াটার মধ্যেই, এই ধারণার মধ্যে ইনহেরেন্টলি ইসলাম বিদ্বেষ রয়ে গেছে। এবং সেই ইসলাম বিদ্বেষকে কাজে লাগিয়ে এখানে বাঙালি জাতীয়তাবাদ দেখেন, শাহবাগের যে বর্ণনার কথা বললেন, এখানে ইনফরমেশনের ব্যাপার নাই, এটা ইডিওলজি। শাহবাগের রাষ্ট্রকল্প নামে একাধিক বই লেখা হয়েছে। সেই বইগুলো যদি আপনি পড়েন দেখেন, শাহবাগের একটা রাষ্ট্র প্রকল্প ছিল। শাপলা, এখন এখানে এখানে আজকে আমাদের আলোচনার যে টাইটেল সেটা যদি আমরা খেয়াল করি দেখেন, আবারও যে শাপলা শাহবাগকে যে সামনে আনা হচ্ছে, শাপলা শাহবাগের সামনে আনা, এটা অভ্যুত্থানের পরে অপূরণীয় ক্ষতি আমাদের জন্য। জনাব মাহফুজ আলম যে কথাটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয়ভাবে আমরা শাপলা শাহবাগকে আর কোনো বাইনারি দিক থেকে আর দেখতে চাই না। সমাজে শুধু শাপলা শাহবাগ না, নারী পুরুষ, হ্যাঁ, পাহাড়ি বাঙালি, কোনো বাইনারি এখন আর দরকার নেই। অভ্যুত্থানের পরে এখন একটা ঐক্যবদ্ধভাবে আমাদের জাতি গঠন করতে হবে। কিন্তু সাংস্কৃতিক প্রশ্নে বাংলাদেশের ফ্যাসিবাদকে যদি আপনি দেখেন, এটা একটা সাংস্কৃতিক ফ্যাসিবাদ ছিল। এবং এখানকার সেকুলারের যে যে ইসলাম বিদ্বেষী ধারা, সেদিক থেকে আপনি এটাকে বলতে পারবেন একই সাথে এইটা একটা, এই সেকুলারিজমটা একটা সেকুলার ফ্যাসিজমে পরিণত হয়েছে। তাহলে কিভাবে হইলো এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখতে পারবেন আমাদের কালচারাল ইন্ডাস্ট্রির যে বয়ান, যে ন্যারেশন, সেই ন্যারেশনের মধ্যে যে নাগরিক ধারণা, এই যে মধ্যবিত্তময় নাগরিক ধারণা, তার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার যে আওয়ামী বয়ান, হ্যাঁ, সেটাকে একটা সিঙ্গেল আউট বয়ানের মধ্য দিয়ে এই শাহবাগের কৃত্রিম জনজাগরণের কারণে এইটা এমন একটা ব্রুটাল ফেস্টিভালের মধ্যে দিয়ে গেছে, যার কারণে আজকে 24-এ আমাদের, হ্যাঁ, নিরীহ বাচ্চাদের জীবনের বিনিময়ে আমাদের একটা রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পথে হাঁটতে হলে। ফলে শাপলা শাহবাগের দ্বন্দ্বটা, বাইনারিতে আমরা রাষ্ট্রীয় ভাবে আমরা আর কোনোভাবেই দেখতে চাই না, কিন্তু সমাজে এইটা রয়ে গেছে। কিভাবে রয়ে গেছে দেখেন, বাংলাদেশের সাংস্কৃতিক ধারা, বাংলাদেশের মূল ধারা বলতে যেটা বোঝায় সেটা হলো শাহবাগী ধারা, স্টিল শাহবাগী ধারা। বাংলাদেশে আমরা বলি মিডিয়ার কথা বলি, দেখেন বাংলাদেশের মিডিয়া মোটা থাকে শাহবাগী মিডিয়া। কেন? বাংলাদেশের সাংস্কৃতিক বলয়ের মধ্যে ইসলামের উপাদানকে এখনো আধার আকারে দেখা হয়। বাংলাদেশের জ্ঞানের আওয়ামীকরণ হয়েছে, জ্ঞানের ধারণার আওয়ামীকরণ হয়েছে। আপনি যদি নন্দন তত্ত্বের আলোকে দেখেন, দেখবেন যে একটা নান্দনিক ধারণার একটা হিন্দুয়াইজেশন হয়েছে। সেটা আপনি যদি করেন, আপনি মূল ধারায় আছেন। কিন্তু আপনি ইসলামের কোনো কিছুর মধ্যে থাকেন, আপনি প্রতিক্রিয়াশীল, হ্যাঁ, আপনাকে প্রতিক্রিয়াশীল হিসেবে আখ্যায়িত করা হয়। এই যে মতাদর্শিক অবস্থান, এই মতাদর্শিক অবস্থানের কারণে, হ্যাঁ, শাহবাগের মানুষের যদি সাংস্কৃতিক ফ্রিডমের কথা বলেন, ডেফিনেটলি তাদের সাংস্কৃতিক ফ্রিডম থাকতে হবে। তারা যদি তাদের মতো করে সংস্কৃতি চর্চা করতে চায়, তারা যদি ছবির হাটে, হ্যাঁ, আপনার আড্ডা দিতে চায়, গাঁজা খেতে চায় এবং উন্মুক্ত ড্রেস পরতে চায় কেউ কেউ, সেটা তাদের ব্যাপার, তারা করতে পারে। কিন্তু বাংলাদেশে এই সেকুলারিজমকে তারা ডক্ট্রিন আকারে, হুকুমত আকারে চাপিয়ে দিয়েছে। এটা পার্সোনাল চয়েস আকারে তারা রাখে নাই। এবং তারা ভ্যালু জাজমেন্ট করছে এখানে, ইসলামী ধারাকে তারা পার্টিকুলারলি এনিমি আকারে সাব্যস্ত করেছে। তারা এই যে শাহবাগের 5%
2% 5% জনগোষ্ঠী কালচারাল, এরাই তো কালচারাল মাইনরিটি, কিন্তু তাদের হাতে মিডিয়া, তাদের হাতে ইন্ডাস্ট্রি, তাদের হাতে আপনার মতামত উৎপাদনের সমস্ত মেশারিজ থাকার কারণে তারা এই বৃহত্তর জনগোষ্ঠীর আবেগ ইমোশনকে প্রতিক্রিয়াশীল মনে করে। এখানে ইসলামী কোনো এলিমেন্ট দেখলে তারা প্রতিক্রিয়াশীল মনে করে। এবং হেফাজতের সাথে জামাতের একটা আদর্শিক দ্বন্দ্ব, এটা ঐতিহাসিক দ্বন্দ্ব। যারা ইসলামিক আপনার এলিমেন্ট দেখলে প্রতিক্রিয়াশীল মনে করে, আপনি এটা বলেছেন রেজাউল করিম রনি। আপনার অনেকগুলো মন্তব্য আমরা নোট করে রাখছি, এই বিষয়ে আমরা কথা বলবো। আমি একটা ধন্যবাদ সেকেন্ড একটু আপনাকে। বলে শেষ করে আমাদের দিই আপু, একটা সেকেন্ড একটা পয়েন্টটা বলে শেষ করে দিই কেন এটা ঘটতেছে। কারণ শাহবাগের মধ্য দিয়ে যে নাগরিক ধারণাটা তৈরি হয়েছে, এই নাগরিক ধারণার মধ্যে বৃহত্তর মুসলমান কমিউনিটিকে ইনক্লুড করা হয়নি। নাগরিক ধারণার এই যে আওয়ামী সেকুলারিকরণ, এই সেকুলারিকরণের কারণে আজ পর্যন্ত এই দেওবন্দি ধারার সিলসিলার এবং এই কওমি ঘরানার বিপুল জনগোষ্ঠী তৃতীয় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করে কোটা আকারে, কিন্তু তাদের সেলফের মর্যাদা দেয় না। আবার তাদের সমস্যা আছে, তাদের এক অংশ কওমি জননী ডিক্লেয়ার করছে। কিন্তু এটাই পুরা আপনার হেফাজতের অংশ না, ইসলামী জনতা ক্লিয়ার। না।